ওদিকে গোপীরা এখনো পর্যন্ত বাবা শ্যামের কাছে গেল না, কিন্তু এদিকের গোপীরা বাবা ডাক শুনে বাবা ছুটে চলেছে দাদাদের কাছে। ওই দেখো গোপীরা দাদাদের বংশীধ্বনি শ্রবণ করে ছুটতে ছুটতে চলেছে গো। রাধে রাধে। হরি বল হরি বল। কি গো বৌদি, দাদারা কি বাঁশি বাজিয়ে দিয়েছে? রাধে রাধে। রাধে রাধে। প্রাণ গোবিন্দের বংশীধ্বনি শ্রবণ করে গোপীরা এখনো পর্যন্ত গেল না, কিন্তু বাবা এই দিকের গোপীরা বাবা ছুটতে ছুটতে চলে যাচ্ছে। তবে আমি ননদ হয়ে একটা অভিশাপ দিয়ে যাচ্ছি, যারা যে রাধা গোবিন্দের যুগল দর্শন না দেখে যাবে বাড়িতে গিয়ে তারা কিন্তু যুগল হারা হবে। হরি বল হরি বল, ননদ হয়ে বলছি। তাই দয়া করে যুগল দর্শন না করে কিন্তু কেউ বাড়ি যাবেন না, কেননা এমন সুযোগ বারে বারে হবে না। নিতাই গৌর হরি বল। তবে যদি খুব অসুবিধা থাকে তবে যেতে পারে। রাধে রাধে। যাই হোক, তাই প্রাণ গোবিন্দের বংশীধ্বনি শ্রবণ করে ব্রজগোপীরা আজ আলু থালু বেশে ছুটতে ছুটতে চলে যাচ্ছে। বাবা সভাটি কেমন হয়েছে গো? কি বলছে গো? আজ কেমন ভাবে বংশী নাদন করছেন প্রাণ গোবিন্দ? কি বললেন? ও মোহন মুরলী, ও মোহন মুরলী, মোহন মুরলী বাজায় নন্দলালা, ভজ রাধে গোবিন্দ গোপালা। হরি বল হরি বল। মোহন মুরলী বাজায় লালা, রাধে গোবিন্দ লালা। মোহন মুরলী বাজায় লালা, ভজ রাধা গোবিন্দ গোপালা। মোহন মুরলী বাজায় লালা, রাধে গোবিন্দ লালা। আহা যমুনা কিনারে হে বাহাজাহি বাঁশরি, মা যশোদার নন্দলালা। বাঁশরি মা যশোদার নন্দলালা। আরে যমুনা কিনারায় বাজায় মোহন বাঁশি, মা যশোদার নন্দলালা। আমার যমুনা কিনারে হে বাহাজাহি বাঁশরি, মা যশোদার নন্দলালা। আরে যমুনা কিনারায় বাজায় মোহন বাঁশি, মা যশোদার নন্দলালা। মোহন মুরলী, ও মোহন মুরলী, মোহন মুরলী বাজায় নন্দলালা, ভজ রাধে গোবিন্দ গোপালা। হরি বল হরি বল। ভজ রাধে গোবিন্দ গোপালা। ও মোহন মুরলী বাজায় লালা, ভজ রাধা গোবিন্দ গোপালা। মোহন মুরলী বাজায় নন্দলালা, ভজ রাধে গোবিন্দ গোপালা। ও মোহন মুরলী, মোহন মুরলী, মোহন মুরলী বাজায় লালা, ভজ রাধা গোবিন্দ গোপালা। মুরলী বাজায় নন্দলালা, ভজ রাধে গোবিন্দ গোপালা। নিতাই গৌর হরি বল হরি বল। গোবিন্দ গোপালা। ও মোহন মুরলী, মোহন মুরলী, ও মোহন মুরলী বাজায় লালা, ভজ রাধা গোবিন্দ গোপালা। হরি বল হরি বল। তাই প্রাণ গোবিন্দের বংশীধ্বনি শ্রবণ করে আজ ব্রজগোপীরা ছুটতে ছুটতে চলেছে। এদিকে সেই গোবিন্দের বংশীধ্বনি শ্রবণ করে প্রেমময়ী রায় কিশোরী আমার আজ কি করছেন না, নিজেকে সাজাচ্ছেন সুন্দর করে। তাই রাধারানী আজ সাজতে বসেছে। কেমন ভাবে সাজার কিছু উপকরণ আছে না? আছে। তাই রাধারানী সাজছে। আজ কেমন ভাবে সাজছে গো? রায় সাজে বাঁশি বাজে, পড়ে গেল ওল। কেউ রায়ধনীকে সাজাতে আসে তো তাহলে আসতে পারো। রাই সাজে বাঁশি বাজে, পড়ে গেল রাধে বাঁশি বাজে, পড়ে গেল রাই সাজে বাঁশি বাজে,
সাজে রায় সাজে ওরাই সাজে রায় সাজে বাঁশি বাজে বলি রায় সাজে বাঁশি বাজে না পড়িল রায় সাজে বাঁশি বাজে না পড়িল রাই সাজে বাঁশি বাজে রাই সাজে বাঁশি বাজে না পড়িল গো রাই সাজে বাঁশি বাজে না পড়িল রায় সাজে বাঁশি বাজে রায় সাজে বাঁশি বাজে না পড়িল রায় সাজে বাঁশি বাজে না পড়িল রাই সাজে বাঁশি বাজে রাই সাজে বাঁশি বাজে না পড়িল গো রাই সাজে বাঁশি বাজে না পড়িল আজ কি পড়িতে কি যে করে কি পড়িতে কি যে পড়ে ছবি হইল ভুল গো আজ কি পড়িতে কি যে পড়ে ছবি হইল ভুল কি করিতে কি না করে সবই হলো ভুল গো কি করিতে কি না করে সবই হলো আজ কি পড়িতে কি যে পড়ে আজ কি পড়িতে কি যে পড়ে ছবি হইল ভুল গো আর কি পড়িতে কি যে পড়ে ছবি হইল ভুল কি করিতে কি না করে কি করিতে কি না করে সবই হলো ভুল গো কি করিতে কি না করে সবই হলো রায় সাজে বাঁশি বাজে পড়ে গেল হরি বল হরি বল আজ রায় সাজে বাঁশি বাজে পড়ে গেল আরে রাই সাজে বাঁশি বাজে পড়ে গেল গো রাই সাজে বাঁশি বাজে পড়ে গেল রায় সাজে বাঁশি বাজে পড়ে গেল নিতাই বল হরি বল হরি বল হরি বল পড়ে গেল রাই সাজে বাঁশি বাজে পড়ে গেল গো রাই সাজে বাঁশি বাজে পড়ে গেল রায় সাজে বাঁশি বাজে না পড়িল রায় সাজে বাঁশি বাজে না পড়িল রাই সাজে বাঁশি বাজে পড়ে গেল গো রাই সাজে বাঁশি বাজে পড়ে গেল হরি বল হরি বল তাই রায় ধুনে এত সুন্দর করে সাজছে কেমন ভাবে রাই সাজে বাঁশি বাজে পড়ে গেল ওল আমার কি পড়িতে কি বাপরে সবই হইল ভুল ও বড় ভুল গো রাধা রানী সবই হইল ভুল হরি বল হরি বল রাধা রানী সবই হইল বড় ভুল গো রাধা রানী সবই হলো গো বড় ভুল গো রাধা রানী সবই হইল কি গো মায়েরা আমরা আলতা কোথায় পড়ি আলতা চোখে 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 কি গো আলতা কোথায় পড়ি চোখে পড়ি পায়ে তাই তো আর কাজল কোথায় পড়ি গো
পায়ে 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 হরি বল। এরা মনে হচ্ছে কোনোদিন খিচুড়ি স্কুলে ঠিক মতো পড়াশোনা করতে যায়নি। চরণে কাজল রাধে রাধে। আলতা কোথায় পড়ে মা? পায়ে। আর কাজল নয়নে, তাই তো? তোমরা কি করে জানবে বলো? আমার দিদিরা বৌদিরা কোথায় আলতা পরে আর কোথায় কাজল পরে? তোমরা কি সেজেছো? আমাদের তো দেখে হরি বল। তবে কিছু ভুল বলেনি মা, কেননা আজ রায়ধনী সেজেছে বাবা উল্টো পাল্টা। রায়ধনী সেজেছে কেমন ভাবে সেজেছে গো? চরণের আলতা পরে নয়ন যুগলে, 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 আমার নয়নের কাজল পরে যুগল চরণে, নয়নের কাজল পরে চরণ যুগলে, নয়নের কাজল পরে চরণ যুগলে, নয়নের কাজল পরে চরণ যুগলে, আরে নয়নে কাজল পরে চরণ যুগলে ভুল গো রাধা রানী সবই হইল ভুল। বড় হরি বল, হরি বল। রাধা রানী স্বামী হইল গো। বড় ভুল গো রাধা রানী সবই হইল ভুল, বড় ভুল গো রাধা রানী স্বামী হইল গো। আর কেমন ভাবে সেজেছে গো? আজ কানের পাশা খুলে পরে নাসিকাতে দুল, কানের পাশা ফুলে পরে নাসিকাতে দুল, কানের পাশা খুলে পরে নাসিকাতে দুল, ফুলে বলে রাশি কাঁদো। ও বড় ভুল গো হরি বল, হরি বল। রাধা রানী সবই হইল ভুল। হরি বল, হরি বল। রাধা রানী সবই হইল ভুল, বড় ভুল গো রাধা রানী স্বামী হইল গো। বড় ভুল গো রাধা রানী স্বামী হইল গো। তাই রাধা রানী এমন ভাবে সেজে গুজে। আচ্ছা বলুন তো, কেউ যদি নয়নের কাজল চরণে পড়ে আর চরণের কাজল যদি নয়নে পড়ে, তাকে দেখতে কেমন লাগবে? খুব সুন্দর লাগবে, তাই তো? তা আমার দিদি আর বৌদিদেরকে বলছি, দিদি যারা আছে বলছি এমন ভাবে সেজে গুজে আমার জামাইবুদের কাছে যাবে একবার হরি বল, হরি বল। জামাইবুরা দিদিদের ফটোগুলি একবারে দেয়ালে বাঁধিয়ে রাখবে। হরি বল, হরি বল। আর বৌদিরা আছেন দাদাদের কাছে যাবেন, দেখবেন ফটোগুলি দেওয়ালের মধ্যে বাঁধিয়ে রেখে দেবে। হরি বল, রাধে রাধে। তাই রাধারানী এমন ভাবে যেই না সেজেছে, সখীরা বলছে এই রাধে, ছি 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 ছি, এই তুই কেমন ভাবে সেজেছিস, এমন ভাবে সেজেছিস, ছি ছি কি বলবো আর। রাধারানী বলছে দেখ না সখী, আমি তো কোনোদিন নিজে হাতে কোনোদিন সাজিনি, তাই আমি কেমন করে সাজবো বল? তাই আয় না তোরা তোরা আমাকে একটু সুন্দর করে সাজিয়ে দে। তাই রাধারানী সখীদেরকে ডাকছে কেমন ভাবে গো, কি বলছে? आओ मेरी सखिया मुझे मेहंदी लगा दो, मेहंदी लगा दो मुझे सुंदर सजा दो। अरे आओ मेरी सखिया मुझे मेहंदी लगा दो, मेहंदी लगा दो मुझे सुंदर सजा दो। आओ मेरी सखिया मुझे मेहंदी लगा दो, मेहंदी लगा दो मुझे सुंदर सजा दो। अजय मुझे श्याम सुंदर की दुल्हन बना दो, मुझे श्याम सुंदर दुल्हन बना दो, मुझे श्याम सुंदर दुल्हन बना दो, मुझे श्याम सुंदर दुल्हन बना दो। হরি বল, হরি বল। তাই রাধারানী সখীদেরকে বললেন সখী তোরা আমাকে সুন্দর করে সাজিয়ে দে, এমন ভাবে সাজাবি যেন না আমার প্রাণ গোবিন্দ দেখে যেন আত্মহারা হয়ে যায়। হরি বল, রাধে রাধে। তাই আজ প্রাণ গোবিন্দের বংশীধ্বনি শ্রবণ করে গোপীরা চলে যাচ্ছেন। তবে মা গো, এই যে আপনারা শ্রবণ করছেন গোবিন্দের রাসলীলা, রাসলীলা শ্রবণ করতে গেলে আগে বলেছি মা একটু ধৈর্যের প্রয়োজন। ধৈর্য হারা হলে কিন্তু চলবে না। কেননা দেখবেন আপনারা যখন কোনো অনুষ্ঠান বাড়িতে বাবা, কোনো ভোজ বাড়িতে যখন ভোজ খেতে যান, প্রথমে কি বাবা চাটনি পায়েস মিষ্টি দিয়ে দেয়? হরি বল, হরি বল। ভোজ বাড়িতে প্রথমে চাটনি পায়েস মিষ্টি দেয় মা? প্রথমে কি দেয় গো?
আগে বাবা ভাত ডাল সবজি তরকারি যা আছে তাই দেবে, তারপর এক এক করে চাটনি পাঁপড় মিষ্টি পায়েস সব কিন্তু একে একে আসবে, তাই তো? তাই হরিনাম কীর্তন গান শ্রবণ করতে গেলে বাবা এক এক করে তেমন ভাবেই ধৈর্য সহকারে বাবা পুরোপুরিভাবে লীলাটিকে আস্বাদন করতে হবে। ধৈর্য হারাহরি বাবা কখনো গোবিন্দ সেবা করা যায় না, গোবিন্দের লীলা শ্রবণ করা যায় না। হরি বল, রাধে রাধে। তাই এই যে গোবিন্দের রাসলীলা, এই রাসলীলা বর্ণনা করেছিলেন কে? হরি বল, হরি বল। রাসলীলা না বক্তা হলেন শুকদেব গোস্বামী এবং শ্রোতা হলেন মহারাজ পরীক্ষিত। হরি বল, রাধে রাধে। একদিন ভোলানাথ মহেশ্বর গোলক ধামে গোবিন্দের রাসলীলা দর্শন করে এসে মাতা পার্বতীকে শ্রবণ করাচ্ছিলেন। পার্বতীকে বললেন, পার্বতী, আমি গোলক ধাম থেকে গোবিন্দের রাসলীলা দর্শন করে এসেছি। পার্বতী বললেন, ভোলানাথ, তাহলে আমি কি সেই রাসলীলা শ্রবণ করা থেকে বঞ্চিত থাকব? আপনি যখন গোবিন্দের রাসলীলা শ্রবণ করে এসেছেন, আমায় কৃপা করে যদি সেই লীলা একটু শ্রবণ করান। বললেন, বেশ পার্বতী, আমি সেই লীলা তোমায় শ্রবণ করাবো, তবে তার আগে তোমায় কথা দিতে হবে। আমি যখন পুরোপুরিভাবে লীলাটি তোমায় শ্রবণ করাবো, তুমি আমার প্রত্যেক কথায় হুঁ দেবে। কেমন? দেখবেন মা, ঠাকুমা, দিদিমা যারা আছেন, নাতি নাতনিদেরকে যখন গল্প শোনান বলেন না, এই নাতিনি আমি গল্প শোনাচ্ছি, তবে তার আগে কিন্তু তোমার প্রত্যেক কথায় হুঁ দিবি। কেন না? হুঁ না দিলে বুঝবো কি করে তুই আমার গল্প শুনছিস না ঘুমিয়ে গেছিস। তাই আজ ভোলানাথ রাসলীলা বর্ণনা করছেন আর পার্বতী মা হুঁ দিচ্ছেন। ভোলানাথ রাসলীলা বর্ণনা করছেন, পার্বতী মা হুঁ দিচ্ছেন। এমন সময় হুঁ দিতে 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 মায়েদের যেমনটা হয়, একটু পর হলে দেখবেন মায়েদের কি অবস্থা। হরি বল, হরি বল। মায়েদের এটা বেশি হয়, তাই তো? রাধে রাধে। তাই পার্বতী মা হুঁ দিতে 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 কখন যে ঘুমে আচ্ছন্ন হয়ে পড়েছেন ভোলানাথ জানেন না। এমন সময় যেই না পার্বতী মা ঘুমিয়ে পড়েছেন, সেইখানে বটবৃক্ষের ডালে বসেছিল বাবা একটা ছোট্ট সুখ পাখি। সুখ পাখি চিন্তা করলেন, তাই তো পার্বতী মা তো ঘুমিয়ে গেলেন। পার্বতী মা যদি ঘুমিয়ে যান, তাহলে তো আমার ভোলানাথ আর তো গোবিন্দের রাসলীলা শ্রবণ করা হবে না। তখন কি করলেন, সেই সুখ পক্ষী মাতা পার্বতীর কণ্ঠস্বর নকল করে তখন তিনি হুঁ দিতে লাগলেন। এমন সময় যেই না ভোলানাথ গোবিন্দের রাসলীলা পুরোটা বর্ণনা করা হয়ে গেছে, বর্ণনা করা হওয়ার পর যেই না নিচের দিকে চেয়েছে, দেখছে পার্বতী মা ঘুমিয়ে গেছে। ভোলানাথ তখন ক্রধান্বিত হয়ে বলেন, একি পার্বতী, তুমি ঘুমিয়ে গেছো? তাহলে এতক্ষণ আমার কথায় উত্তর দিচ্ছিল কে? যেই না উপরে গাছের ডালে চেয়েছে, দেখছে একটা ছোট্ট সুখ পাখি। ভোলানাথ ক্রধান্বিত হয়ে বললেন, রে সুখ পাখি, তোর সাহস তো মন্দ নয়, তুই আমার গোবিন্দের রাসলীলা শ্রবণ করে ফেললি। যে লীলা আর কারো শ্রবণ করা উচিত নয়, সেই লীলা তুই শ্রবণ করে ফেললি। তবে না, আমি আর তোকে জীবিত রাখবো না। এই মুহূর্তে আমি এই ত্রিশূল দিয়ে তোকে আমি হত্যা করব। ভোলানাথ যেই না ত্রিশূল নিক্ষেপ করেছে, অমনি সুখ পক্ষী প্রাণ বাঁচাতে উঠতে 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 গিয়ে আশ্রয় নিলেন ব্যাস ঘরণী গায়ত্রীর গর্ভে। ব্যাস ঘরণী গায়ত্রী দেবী তখন কি করছিলেন মা? প্রভাতকালে স্নান করে, দেখবেন মা মায়েদের অনেকের যখন ভিজে মাথা থাকে, আমরা যখন ভিজে মাথাকে বাবা গামছা দিয়ে বা তওয়াল দিয়ে চুলকে আছড়াই না, এইভাবে এইভাবে বাবা ভিজে চুলকে যখন আছড়ায়, তখন দেখবেন অটোমেটিক বাবা মুখটা হাঁ হয়ে যায়। এইভাবে যেই না চুলকে আমরা আছড়াই, মুখটা বাবা অটোমেটিক হাঁ হয়ে যায়। তাই গায়ত্রী দেবী যখন সেই চুলকে আছড়াচ্ছিলেন, এমন সময় যেই না মুখ হাঁ হয়ে গেছে, সে মুখগহ্বর দিয়ে প্রবেশ করলেন সেই সুখ পক্ষী। 18 বছর পর মাতৃ জঠরে থাকার পর যখন 18 বছর পর জন্ম লাভ হলো, নাম রাখা হলো সুখদেব গোস্বামী। হরি বল, হরি বল। এদিকে মহারাজ পরীক্ষিত তিনি একদিন মৃগয়া শিকার করতে, অর্থাৎ হরিণ শিকার করতে গিয়ে বনে গিয়েছেন। হরিণ শিকার করতে যেই না বনে গিয়েছে, প্রচণ্ড জল পিপাসায় কাতর হয়ে তিনি চারিদিকে যখন জলের পিপাসায় কাতর হয়ে জলের সন্ধান করলেন, সেই জঙ্গলে কোথাও জলের সন্ধান দেখতে পেল না। অবশেষে জল পিপাসায় তিনি উপস্থিত হলেন ধ্যানারত শমিক মুনির কাছে।
সেখানে সেই জঙ্গলে বসে শ্রমিক মুনি ধ্যান করছিলেন, ধ্যানে মগ্ন। তাই ধ্যানরত শ্রমিক মুনির কাছে যেই না জল চেয়েছে, তিনি তো বাবা ধ্যানে মগ্ন, তাই মহারাজ পরীক্ষিতের কথা তিনি কর্ণপাত করেননি। যেই না বারবার জল চাওয়ার পরও তিনি জল পেলেন না, মহারাজ পরীক্ষিত তখন ক্রধান্বিত হয়ে পাশেই পড়েছিল বাবা একটা মৃত সর্প, সেই সর্প কুড়ি নিয়ে ধ্যানরত শ্রমিক মুনির গলায় যেই না জড়িয়ে দিয়ে সেই স্থান থেকে চলে গিয়েছে। এমন সময় সেই ধ্যানরত শ্রমিক মুনির পুত্র শৃঙ্গি মুনি সেই স্থানে এসে উপনীত হয়েছে। শৃঙ্গি মুনি এসে যেই না দেখছে তার পিতার গলায় মৃত সর্প জড়ানো, শৃঙ্গি মুনি তৎক্ষণাৎ ক্রধান্বিত হয়ে বললেন, রে মূর্খ, কার এত বড় সাহস যে আমার ধ্যানরত পিতার গলায় মৃত সর্প জড়িয়েছে? তবে না না, আমি তাকে ক্ষমা করব না। এই মুহূর্তে তাকে আমি অভিশাপ দিচ্ছি, তিনি যেই হন না কেন, যে আমার ধ্যানরত পিতার গলায় মৃত সর্প জড়িয়েছে, আমি তাকে অভিশাপ দিচ্ছি আগামী 7 দিনের মধ্যে তার তক্ষক দংশনে মৃত্যু হোক। তাই অভিশাপগ্রস্ত মহারাজ পরীক্ষিত যখন জানতে পারলেন এই পৃথিবীতে মাত্র তার 7 দিনের পরমায়ু, তখন কামনা বাসনা রাজ ঐশ্বর্য ছেড়ে দিয়ে দ্বারস্থ হলেন সেই শুকদেব গোস্বামীর কাছে। আর এসে বললেন, প্রভু, এই পৃথিবীতে আমার মাত্র 7 দিবস পরমায়ু, তাই এই 7টা দিনের একটা দিনও আমি বৃথা যেতে দেব না। আপনি কৃপা করে আমায় গোবিন্দের রাসলীলা শ্রবণ করান। তাই 7 দিন ধরে সেই ভাগবত কথা, হরি কথা, কৃষ্ণ কথা শ্রবণ করে মহারাজ পরীক্ষিত ইহলোক ত্যাগ করে তিনি স্বর্গে গিয়ে শয়নলেন। তাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল। তাই মা গো, শুধু মহারাজ পরীক্ষিতের বাবা 7 দিনের পরমায়ু নয়, আমরা বাবা প্রত্যেকে 7 দিনের পরমায়ু নিয়ে পৃথিবীতে এসেছি, তাই তো? এই 7 দিনের মধ্যে আমাদের পৃথিবীতে আসা, আর এই 7 দিনের মধ্যে আমাদের পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। সেই 7টা দিন কি কি না একটু দেখুন হিসাব করে, রবি, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র এবং শনি। এই 7 দিনের মধ্যে আমরা পৃথিবীতে এসেছি, আর এই 7 দিনের মধ্যে আমরা পৃথিবী ছেড়ে চলে যাব। হরি বল, হরি বল, হরি বল। তাই আমাদের এই 7টা দিন বাবা বৃথা দিলে হবে না। কখন কোন দিন আমাদের প্রাণ পাখি বেরিয়ে যাবে কেউ জানি না। তাই আজ শুকদেব গোস্বামী কাছ থেকে মহারাজ পরীক্ষিত সেই গোবিন্দের রাসলীলা শ্রবণ করছেন, যেই রাসলীলা মহারাজ পরীক্ষিতের মাধ্যমে আমরাও বাবা সকলে শ্রবণ করার সৌভাগ্য পেয়েছি। হরি বল, হরি বল, নিতাই গৌর, হরি বল, হরি বল। আজ বিশ্বকর্মা এবং মা যোগমায়া সম্মিলিতভাবে আজ গোবিন্দের সেই রাসমঞ্চটি সুন্দর করে নির্মাণ করলেন। কেমন ভাবে সাজিয়েছে গো? আজ কাঞ্চন মণিগণে জননের ময়ল রমণে মণ্ডপ মা আজে কাঞ্চন মণিগণে জননীর মা হলো রমণীর মণ্ডল আজে। কাঞ্চন মণিগণে জননীর ময়ল রমণে মণ্ডপ মা আজে। কাঞ্চন মণিগণে জননীর মা হলো রমণীর মণ্ডল আজে। মণিময় কত সম শ্যামর নট বড়, মণিময় কত সম শ্যামর নট বড়, শ্যামর নট বড় রাম আজে। কাঞ্চন মণিগণে জননীর মা হলো রমণীর মণ্ডল আজে। কাঞ্চন মণিগণে জননীর ময়ল রমণী মণ্ডপ মা আজে। কাঞ্চনী মণিগণ জননীর ময়ল রমণীর মণ্ডল আজে। হরি বল, হরি বল। তাই বড়িমা এবং বিশ্বকর্মা সম্মিলিত হয়ে গোবিন্দের সেই রাসমঞ্চটি সুন্দর করে নির্মাণ করে রাখলেন নিকুঞ্জ কাননের মাঝে। এদিকে গোপীরাজ গোবিন্দের সেই বংশীধ্বনি শ্রবণ করে আজ সকলে মিলে আলু থালু বেশে ছুটতে ছুটতে চলেছে গোবিন্দের কাছে। কেউ কারোর দিকে চাইছে না বাবা। তবে না মা, আজ শুধু ব্রজগোপীদেরই গোবিন্দের বংশীধ্বনি শোনা হয়নি, একদিন বাবা আমাদেরকেও গোবিন্দের বংশীধ্বনি শ্রবণ করতে হবে। কোন দিন গো মা? যেদিন আমাদের নাম ধরে প্রাণ গোবিন্দ বংশীধ্বনি নাদন করবে, যেদিন প্রাণ গোবিন্দ আমাদের নাম ধরে বংশী নাদন করবে, সেদিন আমাদের এই মায়ার সংসারে আর পড়ে থাকলে হবে না। এই মায়ার সংসারে আর থাকলে হবে না। সেদিন আমাদেরকে বাবা প্রাণ গোবিন্দের বংশীধ্বনি শ্রবণ করে
ছুটে যেতে হবে আমার গোবিন্দের কাছে। হরি বল হরি বল। তাই তো মা, তাই আজ সেই গোবিন্দের বংশীধ্বনি শ্রবণ করে ছুটে চলেছেন ব্রজগোপীরা। কেমন ভাবে গো, সভাটি কেমন হয়েছে? আহারে আমার ঠমকে ঠমকে চলে যায়। হরি বল হরি বল। আরে চমকি চমকি চলে যায়। আহারে চমকি চমকি চলে যাও। চলে যাই 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 যাই যাই। চলে যায় 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 চলে যাই 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 চলে যাই। আরে আহারে ঠমকি ঠমকি চলে যায়। আহারে হরি বল হরি বল। চমকি চমকি চলে যায়। চলে যায় রে চমকি চমকি চলে যায়। ও চলে যাই রে চমকি চমকি চলে যায়। তাই প্রাণ গোবিন্দের বংশীধ্বনি শ্রবণ করে যেই না গোপীরা সেই বৃন্দাবনের মাঝে এসে উপনীত হয়েছে, ব্রজ গোপীদেরকে দেখতে পেয়ে প্রাণ গোবিন্দ আমার কি করছিলেন না, কদম্বের ডালে বসে বাবা বংশীনাদন করছিলেন। যেই না ব্রজ গোপীদেরকে দেখতে পেয়েছে, কদম্বের ডাল থেকে নেমে এসে গোপীদেরকে জিজ্ঞাসা করে বলছে, ও গোপীগণ গোপীগণ তোমরা সব ভালো আছো তো? কি গো গোপীগণ সব ভালো আছো তো? সকলে ভালো তো? তা ভালোই যদি আছো, এ রাত প্রায় 1টা-1:30 বাজতে চললো, এখানে কি করছো গো? এখানে কি করছো এত রাত্রে? নিশ্চয় তোমাদের ঘরে স্বামী স্ত্রীর মধ্যে কোনো জয়নিতাই ঘটেছে, যার জন্য রাগারাগি করে বনের মধ্যে তোমরা এসেছো, তাই তো? হরি বল হরি বল। প্রাণ গোবিন্দ বলেন, ও ব্রজ গোপীগণ তোমাদের কি ঘরে স্বামী স্ত্রীর মধ্যে কোনো জয়নিতাই ঘটেছে, যার জন্য রাগারাগি করে তোমরা এই জঙ্গলের মধ্যে দিয়ে রাগারাগি করে বাপের বাড়ি চলে যাচ্ছ? তাই গোপীদেরকে জিজ্ঞাসা করে বললেন, গোপী কহ গোপী কি হিসে লাগি এই গহন বনে এলে হে। আরে কহ গোপী কিসের লাগি গহন বনে এলে? মহাগোপী কিসে লাগে এলে গহন বনে। আরে সুস্বাগতম মহাভাগা প্রিয় কিঙ্কর বানিব প্রতিঘাতং ব্রজং নেহং সেহং শিভি সুমধ্যমা গোপী কি। হরি বল হরি বল। লাগি গহন বনে এলে? মহাগোপী কিসে লাগি এলে গহন বনে। আরে স্বাগতম বা ঘোর রূপম ঘোর সতাং নিশিষিতাং ব্রজমানাং মনং কচিতে দ্রুত গমন কারণ গোপী কি। হরি বল হরি বল। লাগি এলে গহন বনে গো। মহাগোপী কিসে লাগি এলে গহন বনে। ও গোপী, কি কারণে তোমরা গহন বনে এসেছো? নিশ্চয়ই তোমাদের স্বামী স্ত্রীর মধ্যে কোনো জয়নিতাই ঘটেছে, যা তোমরা আমার কাছে বলতে লজ্জা লাগছে, তাই তো? তবে শোনো শোনো গোপীগণ, সত্যি যদি স্বামী স্ত্রীতে কোনো জয়নিতাই হয়েই থাকে, আমি বলবো কি তোমরা রাগারাগি না করে নিজ নিজ গৃহে ফিরে যাও। কেন ও ব্রজগোপীগণ, পতি যদি কখনো বা পতিতালয়ে যাই, তবু পতি সতীর কাছে আমার নিত্যানন্দ রায়। নিত্যানন্দ বলছে পতি যদি কখনো বা পতিতালয়ে যায়, তবু পতি সতীর কাছে আমার নিত্যানন্দ রায়।
সতী নারীর কোনো তীর্থস্থান নেই, পতির গৃহই হচ্ছে সতীর একমাত্র তীর্থস্থান। আরো শোনো, কোনো স্বামী নির্গুণ, দুর্ভাগার, রোগী বা নির্ধন, তবু নারীর ভজন পতি যেন না হয় ত্যাজন। হরি বল, হরি বল। অর্থাৎ কোনো নারীর স্বামী দেখবেন বাবা, কারো কারো স্বামীরা অন্ধ হয়, খোড়া হয়, বোবা হয়, আবার কেউ গরিব হয়, নির্গুণ, কোনো গুণ নেই, তবু সেই নারীর পতি হচ্ছে বাবা পরম পতির সমান। হরি বল, হরি বল। কোনো নারী যদি এক মনে নিজ গোবিন্দ সেবা করার আগে নিজ পতি সেবা করে, সেই নারী বাবা জগৎপতিকে আর আলাদা করে সেবা করা লাগে না। হরি বল, হরি বল। পতির গৃহই হচ্ছে নারী জাতির একমাত্র তীর্থস্থান, সতী নারীর আর কোনো তীর্থস্থান নেই। তাই গোপীদেরকে যখন এক এক বলে এইভাবে অপমান করছেন, গোপীরা বললেন, ওই হে শ্যামনগর, এইভাবে তুমি আমাদেরকে ডেকে এনে অপমান করবে? আর তোমার গুণের কথা আর কি কিছু বলবো? শোনো শোনো, আমরাও কিন্তু অনেক কিছু জানি তোমার গুণের কথা। তুমি যোগী মাঝি নাপিতানি জানো কত ছলা, আর রাজার ছেলে চুরি করে হায় হায় মুখে না যায় বলা। কি গো, এই শ্যামনগরের গুণের কথা আর কি কিছু বলার আছে বাকি? হরি বল, হরি বল। তাই শোনো শ্যামনগর, কথা বলতে গেলে বাবা সারা রাত ফুরিয়ে যাবে, শেষ হবে না। তাই আজ আমরা এই যে এত রাত্রিতে তোমার বংশীধ্বনি শ্রবণ করে এই যে গহন কাননের মাঝে আমরা এসেছি, তা কেন জানো? কেন? ও বধূ, শোনো বধূ, আমরা সব কিছু ছেড়ে যে এই যে প্রাণ গোবিন্দে তোমার বংশীধ্বনি শ্রবণ করে এই এত রাত্রিবেলায় যে গহন কাননে এসেছি, তার কারণ কি জানো? কেন? আমরা কত যে তোমাকে বেসেছি ভালো বধূ, সে কথা তুমি যদি জানতে বধূ হে, সে কথা তুমি যদি জানতে। কত যে তোমাকে বেসেছি ভালো, সে কথা তুমি যদি জানতে বধূ হে, সে কথা তুমি যদি জানতে। এই কত যে তোমাকে বেসেছি ভালো, সে কথা তুমি যদি জানতে বধূ হে, সে কথা তুমি যদি জানতে। এই হৃদয় চিরে যদি দেখানো যেত, আমি যে তোমার তুমি মানতে, সে কথা তুমি যদি জানতে বধূ হে, সে কথা তুমি যদি জানতে। এই হৃদয় চিরে যদি দেখানো যেত, আমি যে তোমার তুমি মানতে, সে কথা তুমি যদি জানতে বধূ, সে কথা তুমি যদি জানতে। আর কত যে হরি বল, হরি বল, নাই বল, হরি বল। বেশি ভালো, সে কথা তুমি যদি জানতে বধূ গো, সে কথা তুমি যদি জানতে। আরে কত যে তোমাকে হরি বল, বেসেছি ভালো, সে কথা তুমি যদি জানতে বধূ হে, সে কথা তুমি যদি